নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এসজেডিএ চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার জলপাইগুড়ি এলেন চেয়ারম্যান দিলীপ দুগার। ক্ষুদ্র চা চাষিদের একাধিক দাবিকে কেন্দ্র করে 31 জুলাই টি বোর্ড ঘেরাওয়ের ঘোষণা হল। ডুয়ার্সে কিশোরীর দেহ উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য। মৃত কিশোরীর নাম রেহানা পারভিন। এবার আসছে বিস্তারিত সংবাদে। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার জলপাইগুড়ি এলেন চেয়ারম্যান দিলীপ দুগার। শুক্রবার প্রথমে জলপাইগুড়ি জেলা পরিষদে আসেন তিনি। সেখানে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জনস্বাস্থ্য বিষয়ক কর্মাধ্যক্ষ মহুয়া গোপীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জেলা জুড়ে জেলা পরিষদ ভালো কাজ করছে। সভাধিপতি ম্যাডামের সঙ্গে দেখা করলাম, আমাদের মহুয়াদিও ছিলেন, পুতুলদা আমাদের ভাইস চেয়ারম্যান আছেন। আমরা অনেক বিষয়ে কথা বলেছি, খুবই পজিটিভ। আর আমি খুব খুশি কি যেরকম জেলা পরিষদ জলপাইগুড়ি সামগ্রিক জলপাইগুড়ি ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একই কথা আছে, মানুষের মতামত নিয়ে কাজ করতে হবে। আমরা মানুষের মতামত কি আছে, কি আমরা করব, কীরকম এই কাজ করব, মানুষের মতামতকে অগ্রাধিকার দেবো। আর খুবই পজিটিভ টিম আছে আমাদের জেলা পরিষদে। আমরা একসঙ্গে মিলিতভাবে অনেকগুলো কাজ করব। অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান এই পদটি দীর্ঘদিন ধরে খালি ছিল। জেলা পরিষদ থেকে বেরিয়ে তিনি জলপাইগুড়িতে পৌরসভায় যান। এদিন চেয়ারম্যানের সঙ্গে ভাইস চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, চিফ এক্সিকিউটিভ অফিসার সহ অনেকেই উপস্থিত ছিলেন। আমাদের এসজেডি চেয়ারম্যান অনেকদিন যাবৎ আমাদের ছিলেন না, জায়গাটা ভ্যাকেন্ট ছিল, যাকে উনি জয়েন করেছেন। জয়েন করে আজকে আমাদের একটা সাক্ষাৎকারের একটা আয়োজন ছিল এখানটায়। জেলা পরিষদে এলেন, আমরা সবার সঙ্গে একটা পরিচয় পর্ব করে নিলাম। আমরা উনি যেটা বললেন, উনি সপ্তাহে একদিন করে এখানটায় বসবেন, প্রত্যেক সপ্তাহে একদিন করে আসবেন উনি। আর আমরা সুষ্ঠুভাবে সবাই মিলে কাজগুলো প্রায়োরিটি বেসিসে করব এবং সবথেকে বড় বড় কাজ ধরবো, যাতে যে কাজটাতে আমাদের ছোট কাজ না ধরে আমরা বড় কাজ ধরবো, এটাই ওনারও বক্তব্য। এবং আমরা সেইভাবে প্রায়োরিটি বেসিসে ওনাকে দেব এবং ওনারা করবেন। পুরনো কাজ তো অনেক পেন্ডিং আছে, তাছাড়া নতুন পুরনো কাজ সেটা প্রায়োরিটি বেসিসে কাজগুলো হবে। নতুন কাজের কোনো কথা? অবশ্যই নতুন কাজ আমাদের রাজবাড়ি দিঘির কথা, সেটা সুন্দরায়ন হবে। তারপরে পাশে যে মনসা মন্দির, সেটার কথা হলো। করলা নদীর ব্রিজের সেখানে সেটাও ফেন্সিং করা হবে। প্রচুর যেগুলো আমাদের পেন্ডিং পড়ে আছে সবগুলো মোটামুটি উনি ধরবেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। কিশোরীর দেহ উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি পায়জামা পাড়া এলাকার ঘটনা। মৃত কিশোরীর নাম রেহানা পারভিন এবং সে 8ম শ্রেণীর পড়ুয়া বলে জানা যাচ্ছে। শুক্রবার সকালে শালবাড়ি পায়জামা পাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা পাট ক্ষেতের পাশে একটি কিশোরীর দেহ পড়ে থাকতে দেখে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দাদের ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেটেলি থানার আইসি মিংমা লেপচা সহ পুলিশ কর্মীরা। এরপর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। দেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিকে বৃহস্পতিবার বিকেল থেকেই ওই কিশোরী নিখোঁজ ছিল বলে জানা গিয়েছে। আর এদিন সকালে সেই কিশোরীর দেহ উদ্ধার হলো পাট ক্ষেতের পাশ থেকে। কিন্তু কিভাবে ওই কিশোরীর মৃত্যু হলো তা স্পষ্ট নয়। প্রেম ঘটিত কোনো বিষয় নাকি খুন করা হয়েছে তাকে, এই নিয়ে শুরু হয়েছে তদন্ত। গিয়ে দেখতেছি, আমি খেতে গেছি তো, খেতে গিয়ে দেখতেছি যে ওখানে আমি প্রথমে মনে করছি এটা পুতুল মনে করে কাছে গিয়ে দেখলাম যে এটা পুতুল না, এটা তো মানুষ। হ্যাঁ, তারপর ওখান থেকে আমি দূরে গেলাম, দূরে সরে গিয়ে একজন ওখানে হাল দুলছে, ওকে ডাইকে নিয়ে আইসে দেখাইলাম ওকে। ও বলতেছে যে এটা মানুষ।
এই আর কি। তারপরে তো এলাকায় চাওয়ার হয় এই ঘটনা। হ্যাঁ, তারপর তো যে হাল জুড়ছে ও আইসে লোকগুলোকে ডেকে নিয়ে যাবে, ডেকে নিয়ে গিয়ে তারপর দেখাই। তো কোথাকার মেয়েটা? মেয়েটা তো এইখানকারই। কি মনে হয়েছে, দেখে কি মনে হলো? আমি তো মনে করছি যে এটা মার্ডারই এটাই মনে করছি। আচ্ছা, এই ক্ষেতের মধ্যে কি মনে হচ্ছে, কারা বা কি করতে পারে এই ঘটনা? এখন কি করে বলবো এটা কে করছে কে করে নেই, ওটা আমি দেখিনি। আপনাদের তো এখানেই বাড়ি? আমাদের এখানে। ধীমান রায়ের রিপোর্ট। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগান। তৃণমূলের চা শ্রমিক নেতা মহেশ রাউটিয়ার গোষ্ঠী সদস্যদের সঙ্গে এসসি এসটি ওবিসি সেলের চেয়ারম্যান কৃষ্ণ দাস গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয় পরিস্থিতি। গত কয়েকদিন ধরেই চলছে উত্তেজনা। গতকাল রাত্রেবেলায় পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত হয়ে ওঠে। সামাল দিতে গেলে কোতোয়ালি থানার পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এদিন সকাল থেকেই চলে উত্তেজনা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে দুপক্ষই অভিযোগ দায়ের করেছে থানায়। 2 দিন ধরে কল্লাভ্যালি চা বাগানে একটা অশান্তিকর পরিবেশ তৈরি করছে, যেটা পুলিশকে সম্পূর্ণভাবে জানানো হয়েছে। 16 তারিখ রাত থেকে 17 তারিখ গতকাল রাত অবধি, যেটা ঘটনার সঙ্গে যুক্ত সম্পূর্ণভাবে মহেশ রাউতিয়া, যার সম্বন্ধে আপনারা জানেন যে নিজে একজন রাউতিয়া হয়ে জালি উড়াও সাবকাস্ট লাগায়, জালি ট্রাইবাল সার্টিফিকেট বাইর করে তার নামে কমপ্লেন হয়, তার মেয়ের নামেও কমপ্লেন হয়। সেই এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কল্লাভ্যালি চা বাগানকে উত্তপ্ত করার চেষ্টা করছেন, সাম্প্রদায়িক একটা কেঁচা লাগানোর চেষ্টা করছেন এবং ভোলা সাহা নামে আমাদের এক তৃণমূলের নেতৃত্ব আছে, তার বাড়িতে পাথরের ঢিল দিয়ে ছুড়েন, 2-1 জনের মাথা ফেটে যায়। পুলিশকে পরপর 2খানা কমপ্লেন করা হয়, পুলিশ সহযোগিতা করছেন এবং পুলিশের অফিসাররা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন বা আমিও ফোনে কথা বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন যে কৃষ্ণবাবু চিন্তা করবেন না, আমরা বিষয়টা দেখছি। পুলিশ 16 তারিখেও ছিল, পুলিশ 17 তারিখেও ছিল। সম্পূর্ণ বিষয়টা পুলিশ জানে, সম্পূর্ণ বিষয়টা পুলিশ দেখতেছে। পুলিশের প্রতি আমাদের আস্থা ভরসা আছে। আমি কল্লাভ্যালি জনগণকে বলবো যে পুলিশের প্রতি ভরসা রাখেন, আস্থা রাখেন। এই দুষ্কৃতী এবং এই দুষ্কৃতির যে মাফিয়া, সে অবশ্যই এর পিছনে আরও কিছু লোক আছে মদত দিচ্ছেন, তাদের সম্পূর্ণভাবে পুলিশ তদন্ত করে বাইর করবে এবং শান্তির পরিবেশ তৈরি করবে। আপনারা আইনের প্রতি শ্রদ্ধা রাখবেন, আইনের প্রতি আপনারা বিশ্বাস রাখবেন। আর আমি যেটা শুনলাম যে আমার নামে মহেশ রাউতিয়া বলছে যে আমি কেঁচা লাগাচ্ছি, পুলিশ সব থেকে ভালো বলতে পারবে। ওইখানকার যে সরল সহজ মানুষরা আছেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষরা, তারা ভালো করে বলতে পারবেন যে চক্রান্তর পিছনে কে চক্রান্তকারী, কে বদমাস, কে শয়তান। এটা সব থেকে ভালো এখানকার সরল সিধা আদিবাসীরা বলতে পারবেন কমসে কম। গোষ্ঠীদ্বন্দ্ব তো তৃণমূল মধ্যে নেই, কিন্তু একমাত্র যে আমাদের কৃষ্ণ দাস সেই গোষ্ঠীদ্বন্দ্ব করছে। কারণ পুলিশের গাড়ি যে ভাঙা হয়েছে বলে এরা ভিডিও বানিয়ে ভাইরাল করেছে, তারাই ভাঙিয়েছে পুলিশের গাড়িটা, তার জন্য ওরা ভিডিও বানিয়েছে। মেন কথা হচ্ছে আমাদের রাজ্য থেকে জেলা অবধি আমাদের যে তৃণমূল দল আছে, কৃষ্ণ দাসের অন্যায়মূলক যে কাজ দলকে সামনে রেখে উল্টোপাল্টা কাজ করছে, তাতে আমাদের তৃণমূল দলটা বদনাম হচ্ছে। সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ এই অন্যায় মেনে নিচ্ছে না। তার জন্য এখন দল ওনাকে আস্তে আস্তে সাইড করছে। সে কারণেই উনি কোনো জায়গায় ডাক পাচ্ছে না, ওনার পায়ের মাটি সরে যাচ্ছে। উনি কোথায় কি করব, কোথায় কি বলবো, সেটাও ওনার এখন মাথায় ঠিক নেই। তার জন্য এখন যেহেতু কল্লাভ্যালিতে আমি নেতৃত্ব দেই, আর কৃষ্ণ দাসের অন্যায়ের বিরুদ্ধে সবথেকে আগে আমি সোচ্চার হয়েছিলাম যে উনি যে অন্যায় কাজ করে, এটা দেখে এখন সবাই মুখ খুলছে। তার জন্য আমাকে বদনাম করার জন্য আমাদের বাগানে
ভোলা সাহা বলে একজন ছেলে আছে, যে কিছুদিন আগে বিজেপি করতো, কিছুদিন আগে সিপিএম করতো। ওই একটা পাড়া আছে, ডাঙ্গা লাইন বলে একটা পাড়া আছে কলাভলি বাগানে, যারা অনেক দিন থেকে আমাদের আদিবাসী সম্প্রদায়কে বাগানে গুলামের মতো তৈরি করে রাখছে, যেটা কৃষ্ণ করে রাখছে। সেটা এখন আমাদের আদিবাসী সমাজ আমরা জাগ্রত হয়েছি, আমরা সবাইকে বুঝিয়েছি, শিক্ষার হার বেড়েছে আদিবাসীদের মধ্যে। এখন এটা ওরা করতে পারছে না, এইটার জন্য আদিবাসী সম্প্রদায়ের সাথে ওই পাড়াটা মিল নেই। ওরা এখন কৃষ্ণদাসের কাছে গেছে, আর ওদের কথার মধ্যে ওরা বাগানে অশান্তি করছে। পিনাকি শিলের রিপোর্ট। নাবালিকাকে ধর্ষণ, আপত্তিকর অবস্থার ছবি তুলে রেখে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত দুই যুবকের একজনকে 25 বছর, অন্যজনকে 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। একই সঙ্গে নাবালিকাকে 6 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দেন বিচারক। জলপাইগুড়ি জেলার বানারহাট চা বাগান এলাকায় ঘটে এমনই ঘটনা। 2022 সালের জুন মাসে দিদিমার সঙ্গে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ওই এলাকারই এক যুবকের হাতে ধর্ষিতা হতে হয় এক নাবালিকাকে। সেই মুহূর্তের ছবি মোবাইলে তুলে রেখে বন্ধুকে শেয়ার করে অভিযুক্ত। এরপরে দুই যুবক মিলে ব্ল্যাকমেল করে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করত বলে অভিযোগ। এরপরে গর্ভবতী হয়ে পড়ে নাবালিকা। 2023 সালের মে মাসে থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। অভিযোগ পেয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এরই 2 বছরের মাথায় 12 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা শোনালেন বিচারক। এক অভিযুক্ত কৃষ্ণা মাহালিকে 25 বছর, অপর এক অভিযুক্ত অমিত মাহালিকে 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। একই সঙ্গে একজনকে 1 লক্ষ আর অপরজনকে 50 লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নাবালিকার পরিবারকে 6 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন বিচারক। আজকে বিশেষ পক্সো আদালতের বিচারপতি মাননীয় রিন্টু সুর বানারহাট থানার একটি মোকদ্দমায় আজকে রায় ঘোষণা করেছেন। এটা অভিযোগ দায়ের হয়েছিল 10/5/2023 তারিখে। ভিকটিম গার্লের মা এটা বানারহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। মেয়েটির মা বলেছিলেন যে তার মেয়েকে কিছুদিন ধরে শারীরিকভাবে ভীষণ অসুস্থ দেখার জন্য তার মেয়েকে তিনি বাগানের ডাক্তারের কাছে নিয়ে যান এবং বাগানের ডাক্তার মেয়েটির শারীরিক পরীক্ষা করে মেয়েটিকে অন্তঃসত্ত্বা দেখতে পায়। তারপর তার মা তাকে নিয়ে যায় মালবাজারে এবং সেখানে একটি ল্যাবে তার আল্ট্রাসোনোগ্রাফি করা হয় এবং দেখা যায় যে মেয়েটি সেই সময় অন্তঃসত্ত্বা রয়েছে। তারপর মেয়েটিকে যখন জিজ্ঞেস করে ঘটনার ব্যাপারে, মেয়েটির বয়স তখন 16 বছর ছিল। তখন মেয়েটি জানায় যে 2022 সালের জুন মাস নাগাদ তার দিদিমার সঙ্গে সে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল এবং সেখানে এই আসামি তাকে ডেকে নিয়ে যায়, একজন আসামি তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং তাদের সেই দৃশ্যটি তারা মোবাইলে বন্দি করে রাখে এবং তারপর সেই ছবিটি তার এক বন্ধু আরেক আসামি তাকে পাঠিয়ে দেয় এবং তারা দুজন সেই মোবাইলের ছবিগুলো দেখিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করত এবং দিনের পর দিন তারা দুজন মেয়েটিকে ধর্ষণ করত এবং তার ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং পরবর্তীকালে এই কেসে পুলিশ তদন্ত করে চার্জশিট দাখিল করে। এই কেসে টোটাল 12 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে। সাক্ষ্য প্রদান করবার পরে পুলিশ এই কেসে ভিকটিম গার্ল যেহেতু অন্তঃসত্ত্বা ছিল সেই জন্য তার ডিএনএ টেস্ট করা হয় এবং ডিএনএ টেস্টের রিপোর্ট কোর্টে চলে আসে মহামান্য আদালতের কাছে। ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ ছিল এবং সেই কারণে মহামান্য আদালত উভয় পক্ষের সাক্ষী শেষ হওয়ার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শুনবার পরে আজকে এই কেসে যে 2 জন আসামি রয়েছেন, কৃষ্ণা মাহালি তাকে 25 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা এবং অন্য একজন যে আসামি রয়েছেন অমিত মাহালি অ্যালিয়াস সদরু তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা এবং ভিকটিমকে 6 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছেন। পিনাকি শিলের রিপোর্ট।
সাব ডিভিশনাল লেভেল ডেভেলপমেন্ট মনিটরিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল পুরসভার প্রয়াস হলে। শুক্রবার জলপাইগুড়ি সদর মহকুমার উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় সাব ডিভিশনাল লেভেল ডেভেলপমেন্ট মনিটরিং কমিটির মাসিক বৈঠক। সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে এই বৈঠকে জেলার স্বাস্থ্য, শিক্ষা, জনস্বাস্থ্য, কারিগরি সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রত্যেক দপ্তরের কাজের অগ্রগতি, চলমান প্রকল্প, সরকারের নানা কল্যাণমূলক পরিকল্পনার বাস্তবায়ন, জনপরিষেবার মানোন্নয়ন ও চিহ্নিত করে সমস্যাবলীর সমাধান নিয়ে বিশদে আলোচনা হয়। মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী আধিকারিকদের কাছে বিভাগ ভিত্তিক অগ্রগতির রিপোর্ট সংগ্রহ করেন। এছাড়াও কোথাও কোনো সমস্যা বা প্রতিবন্ধকতা থাকলে তা দ্রুত নিরসনের কথাও বলেন। এ বিষয়ে তিনি কি বলেন শুনুন। উল্লেখ্য, এই ধরনের মনিটরিং কমিটির বৈঠক নিয়মিতভাবে আয়োজন যাতে করা হয় তা নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি বাস্তবিক কাজের অগ্রগতির নিয়মিত নজরদারিও আওতায় থাকে। মহকুমা স্তরে একটা সাব ডিভিশনাল লেভেল ডেভেলপমেন্ট মনিটরিং কমিটির মিটিং হয়, যেমন ডিএম ম্যাডামের এন্ডে ডিএলএমসি মিটিং হয় তেমনি সাব ডিভিশনে হয়। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের নিজেদের কাজগুলো উপস্থাপিত করে, এটা নিয়ে পর্যালোচনা। কোন কোন ডিপার্টমেন্ট ছিল স্যার? সমস্ত ডিপার্টমেন্ট যেগুলো সরকারি ডিপার্টমেন্ট সেগুলো ছিলেন, স্বাস্থ্য, শিক্ষা দপ্তর, মিউনিসিপ্যালিটিরা ছিলেন, ব্লকসরা ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশগুলো আছে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের যে বার্তা আছে, যেই যে জায়গাগুলো নজরদারির দরকার রয়েছে সেগুলো কি কি মূলত রয়েছে তার মধ্যে ধরুন প্রত্যেকটি ডিপার্টমেন্ট তার নিজস্ব প্রকল্পগুলো আলোচনা করেছেন। আমি একটা দুটো জাস্ট আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে যে যেরকম স্বাস্থ্যক্ষেত্রে আমাদের আলোচনা হয়েছে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো কীরকম চলছে না চলছে, এরকম বিভিন্ন যে বিষয়গুলো আলোচনার মধ্যে রাখা হয়েছে এবং প্রত্যেকে তাদের নিজের মতন করে যে বেস্ট এফোর্ট দিচ্ছে সেটাকে উপস্থাপিত করা হয়েছে। আমাদের মহকুমার প্রতিটি ডিপার্টমেন্টই খুব সিনসিয়ারলি তাদের কাজগুলো করে যাচ্ছেন, প্রতিটি মিউনিসিপ্যালিটি এবং ব্লকও তাই করছেন। এমন কিছু রয়েছে যেখানে জোর দেওয়া আরও বেশি প্রয়োজন বা কাজে কিছু দেখুন সবসময় উন্নতির অবকাশ থাকে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ডুয়ার্সের জলঢাকা নদীর চর থেকে হাতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গিয়েছে এদিন সকালে নাথুয়া রেঞ্জের অন্তর্গত জলঢাকা নদীর বালির চরে একটি হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে এই এলাকায় হাতির আনাগোনা লেগেই থাকে। এরকমভাবে হাতির মৃত্যুর ঘটনা খুব কম ঘটেছে বলে এলাকাবাসীদের দাবি। প্রাথমিকভাবে অনুমান বাজ পড়ে মৃত্যু হয়েছে হাতির, যদিও ময়না তদন্তের পর হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃত হাতিটি একটি পূর্ণবয়স্ক মহিলা হাতি বলে জানা গিয়েছে। ধীমান রায়ের রিপোর্ট। বর্তমান আবহাওয়ার চরম তারতম্য, চা চাষে পোকার আক্রমণ ও কাঁচা পাতার দাম পতনের জেরে সংকটে পড়েছেন জেলার হাজার হাজার ক্ষুদ্র চা চাষি। সেই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে একাধিক দাবিকে সামনে রেখে আগামী 31 জুলাই শিলিগুড়িতে টি বোর্ড দফতর ঘেরাও কর্মসূচির ডাক দিল জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি। শুক্রবার সিদ্ধান্তের কথা জানান সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। তিনি বলেন, গত কয়েক মাস ধরে অনিয়মিত বৃষ্টিপাত এবং অতিরিক্ত গরমে চা চাষে বিপর্যয় নেমে এসেছে। চাষিদের অন্যতম অভিযোগ, কাঁচা চা পাতার দাম গত কয়েক সপ্তাহ ধরে 13 থেকে 14 টাকার আশেপাশে স্থির রয়েছে, যা উৎপাদন খরচও তুলতে পারছে না। এর ফলে জেলার বহু ক্ষুদ্র চাষি চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়েছেন বলে জানান বিজয়বাবু। এই প্রেক্ষাপটে সমিতির পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়েছে। আবহাওয়ার খামখেয়ালিপনায়
আজ উত্তরবঙ্গের প্রায় 50,000 ক্ষুদ্র চাষি অসহায় অবস্থার সম্মুখীন। রেড স্পাইডার মাইট, লুপার, ক্যাটারপিলার পোকার দ্বারা মানে ফলন প্রায় যাওয়ার মুখে, কিছুই নেই, গাছ লাল হয়ে যাচ্ছে, তার মধ্যে বৃষ্টি কম, তার উপরে আবার গোদের উপর বিষ ফোঁড়ার মতো কাঁচা পাতা বিক্রি করতে বাধ্য হচ্ছি আমরা 13 টাকা 14 টাকা। তো এইসবেরই প্রতিবাদে আগামী 31শে জুলাই আমরা টি বোর্ড ঘেরাও অভিযানের ডাক দিয়েছি। শিলিগুড়ি টি বোর্ডে প্রায় 5,000 ক্ষুদ্র চাষি বিক্ষোভ প্রদর্শন করবে এবং ডেপুটেশন করবে, এবং এরকম যদি চলতে থাকে আবহাওয়ার প্লাস পাতার দাম যদি এরকম কম হয়, পরিস্থিতি যেদিকে যাচ্ছে উত্তরবঙ্গে আগামী পুজোর আগে কিন্তু অনেক ক্ষুদ্র চা বাগান বা ছোটো চা বাগান বন্ধ করতে বাধ্য হবে। কেন উৎপাদন খরচা উঠছে না, উৎপাদন খরচা বাড়ছে বৃষ্টির অভাবে এবং রোগ পোকার দমনে। তো এইরকম পরিস্থিতিতে কিন্তু আমাদের উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি জেলার গ্রামীণ অর্থনীতিতে কিন্তু একটা বিরাট প্রভাব পড়বে। কেন জলপাইগুড়ি জেলাতে প্রায় 25,000 করে ক্ষুদ্র চা বাগান আছে। তো যা পরিস্থিতি চলছে ভয়াবহ পরিস্থিতি, আমরা ইতিমধ্যে প্রশাসনকে লিখিত আকারে জানাচ্ছি, এবং আগামী দিনে যদি এর সুরাহা না হয় বা পরিস্থিতির যদি উন্নতি না হয় তাহলে কিন্তু উত্তরবঙ্গের অর্থনীতিতে একটা বিরাট আঘাত আসবে বলে আমরা মনে করছি। ধীমান রায়ের রিপোর্ট। শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, রাস্তার পাশের নয়াঞ্জলিতে উল্টে গেল গাড়ি, নিখোঁজ গাড়ির চালক। স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের 10 নম্বর দরগাতে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়াঞ্জলিতে। দুর্ঘটনা হওয়ার পর থেকে গাড়ির চালক বেপাত্তা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। অন্যদিকে গাড়ির চালকের খোঁজ শুরু হয়েছে। জলপাইগুড়ি যাচ্ছে গাড়িটা ওই যে দশদরকার মধ্যে ওই যে ট্রেনের মধ্যে পড়ে গেছে, ড্রাইভার তো নাই, এখন গাড়িতে পড়ে গেছে, ড্রাইভার ভেঙে গেছে অন্য গাড়িতে পড়ে। কিছু হয়েছে কারণ? না, কিছু তো হয়নি, কারণ ড্রাইভার গাড়ি পাল্টি খেয়ে গেছে, তো ড্রাইভার তো নাই, এখন পালাই গেছে। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। কলকাতা ধর্মতলা শহীদ সমাবেশে যোগ দিতে রওনা হলো রাজগঞ্জের মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। শুধুমাত্র দিদির বার্তা শুনতে কয়েকদিন আগেই কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মহিলারা। 21শে জুলাইয়ের তলায় শহীদ সমাবেশ। সেই সমাবেশে সমস্ত রাজ্যের তৃণমূল কর্মীরা হাজির হবেন দলে দলে। আজ থেকেই যাত্রা শুরু করে দিল মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। শুক্রবার রাজগঞ্জের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সর্বাণীর ধারার নেতৃত্বে প্রায় 30 জন মহিলা রাজগঞ্জ ব্লকের বেলাকোবা রেল স্টেশন থেকে দার্জিলিং মেল ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। এই বিষয়ে সর্বাণী ধারা জানিয়েছেন, শহীদ দিবস মানে একটি আবেগের দিন। এই দিনে দলের সর্বময়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন তা নিয়ে 26-এর ভোটে লড়াই শুরু হবে। আগামী সোমবার 21শে জুলাই আপনারা জানেন আমাদের তৃণমূল কংগ্রেসের একটা আবেগপ্রবণ দিন, এবং আমরা সেই 21শে জুলাইয়ে অংশগ্রহণ করার জন্য সবাই যাচ্ছি। আসলে এর মধ্যে আমাদের আরেকটা আবেগ জড়িয়ে আছে, সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তা আমরা মহিলা তৃণমূল কংগ্রেস, রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগে থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম যে আগে আমরা জগন্নাথ দর্শনে যাব, জগন্নাথ দর্শন করে 21শে জুলাই করে আমরা একবারে ফিরবো। আজকে আমরা 20 জন যাচ্ছি। দেখুন, এটা তো মনে করুন 21শে জুলাইটা একটা আমাদের কাছে আবেগ, এবং আমাদের কাছে এটা খুব উৎসাহের দিন। আমরা চাইবো, এবং এখান থেকে আমরা একটাই আশা নিয়ে যাচ্ছি, আমাদের প্রধান অতিথি, আমাদের প্রধান বক্তা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখবেন এবং উনি আমাদেরকে কি উপদেশ দেবেন, আমরা সেটা নিয়ে যাতে ফিরতে পারি, এবং সেই হিসাবে আগামী 26 ইলেকশনের জন্য আমরা সেইভাবে লড়ব। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ 2025কে কেন্দ্র করে রয়েছে টানটান উত্তেজনা। শুক্রবার এই খেলায় অংশগ্রহণ করে জেএফএ এবং এবিপিসি। খেলার ফলাফল অনুসারে এই ম্যাচে জেএফএ জয়ী হয়। জেএফএ টিম 5টি গোল করে। দলের হয়ে রতন রায় 2টি, সংকল্প ছেত্রী 1টি, অভয় লোহার 1টি এবং রজত ওঁরাও 1টি গোল করেন। অন্যদিকে এবিপিসি একটিও গোল করতে পারেনি বলে জানা গিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জেএফএ টিমের রতন রায়। শোনা গিয়েছে রেড কার্ড পেয়েছেন এবিপিসি টিমের দীপদাস নামে খেলোয়াড়। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
এসজেডিএ চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার জলপাইগুড়ি এলেন চেয়ারম্যান দিলীপ দুগার। ক্ষুদ্র চা চাষিদের একাধিক দাবিকে কেন্দ্র করে 31 জুলাই টি বোর্ড ঘেরাওয়ের ঘোষণা হল। ডুয়ার্সে কিশোরীর দেহ উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য, মৃত কিশোরীর নাম রেহানা পারভিন। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।